রিনার সঙ্গে আমার দ্বৈরথ কি আজকের? যদ্দূর মনে পড়ে বছর ৫ বয়স হবারও আগে থেকে। একবার কি কারণে যেন ক্ষেপে গিয়ে নিজের চেয়ে অনেক অনেক বড় আর ভারী একটা বাঁশ তুলে ওকে মারতে গিয়েই নিজেই উল্টে পড়ছিলাম। তখন সব শুদ্ধ পড়ে যাবার আগে ওই রিনাই আমাকে ধরেছিল। গুরুত্বপূর্ণ বিরোধ হল হৃদয়ে ঘটিত ব্যাপারে। আমি তখন এইটুকুনি। বড়দির এক বান্ধবীর ভাইয়ের সঙ্গে খেলাধুলা চলত। সেই আমলেই উজ্জ্বল রঙের স্মার্ট গেঞ্জি পরত সে। তার সম্পর্কে বিশেষ কোনো ভাব যে জেগেছিল আমার মনে তা নয়, কিন্তু একদিন দেখলাম বেশ কেতাদুরস্তভাবে সে রিনাকে একটা গোলাপ ফুল উপহার দিল। বুঝে নিলাম ব্যাপারটা। অমনি আমার মনে হলো, আরে আমিও তো ওকে ভালোবাসি। ছটফট করতে লাগলাম। তারপর একদিন দেখি ওদের বাড়ির কাজের ছেলেটা রিনাকে একটা চিঠি এনে দিল। বলল দুপুরে এসে জবাব নিয়ে যাবে। ভেতরটায় তো মহা অশান্তি শুরু হয়ে গেল। আমিও চিঠি লিখব এরকম একটা সংকল্প তখন মনে এলো। তবে তখনও চিঠি লেখার বয়স হয়েছে কি? রিনাও যে জবাব লেখার জন্য বেশ সাধনা করছিল মনে পড়ে। চিঠি লিখে শেষ করে উঠতে পারছে না এমন সময় আব্বু কি করে জানি টের পেলেন। দুপুরে চিঠি নিতে এসেছে ছেলেটা। আব্বু রিনাকে ডেকে খুব স্নেহস্বরে বললেন, কি করছো মা? কই? ও, কি চিঠি লিখেছ দেখি। চিঠি টিঠি দেখে রিনাকে বললেন, ঠিক আছে, আর একটু বড় হও, তখন চিঠি লিখো। আর কাজের ছেলেটার দিকে হাতের এক ভাগিয়ে যাবার ভঙ্গি করে বললেন, যা। সব ফুরিয়ে গেল। নিজের বুদ্ধির উপরে জোর আস্থা ছিল বলে রিনাকে অল্প বুদ্ধি বলে তুচ্ছ জ্ঞান করতাম। অথচ রিনাই কিনা চিঠি পেল। দুঃখ রাখবার জায়গা আর পাই কোথায়? বড় হয়ে বনফুলের একটা কবিতা পড়েছিলাম। আমাদের ওই পাড়ার পথে যত লোকই যায়, আমাকেই ফুল দেয়, তবু ওই দিদির দিকেই চায়। হায়রে, সেই ছোট বোন তো তবু ফুল পেত, আমি হতভাগী সব কিছু থেকেই বঞ্চিত রইলাম। বাধ্য হয়ে এক সিদ্ধান্ত নিয়ে ফেললাম। মনে হলো ভালোবাসলে জানিয়ে দেব, না জানালে কি করে মনের কথা আদান প্রদান হবে? সময় মতো জানালে ওই ছেলে নিশ্চয়ই আমাকে ভালোবাসত, রিনার মতন হাঁদাকে ভালোবাসতে যেত না। তা সে ছেলের নাগাল আর তো পাওয়া যায়নি। ক্লাস 9-এ পড়তে একদিন স্কুল ফিরতি ঘোড়ার গাড়ি থেকে দেখলাম আমাদের এক নানা আসছেন, সঙ্গে এক উঠতি বয়সের ছেলে। সে ঘোড়ার গাড়ির দিকে চেয়ে মৃদু মৃদু হাসছে। আহা, সে কি মোহন হাসি! ব্যাস, প্রাণ সঁপে দেওয়া গেল ওই নানারই ছেলে। তাতে অবশ্য মুসলমান ঘরে প্রণয় বা পরিণয় আটকায় না। আরও বার দুই সেই ছেলে এলো বাড়িতে, কিন্তু তাকে দেখলে হৃৎপিণ্ড এমন আছাড়ি পিছাড়ি করে, প্রকাশটা ঘটে কিভাবে? অগত্যা চিঠিই ভরসা। খবর নিয়ে জানা গেল যে সে আরমানিটোলায় নবাবদের স্কুলেই পড়ে, ক্লাস 9-এ। চিঠি লিখলাম, সম্বোধনহীন নাটকীয় আরম্ভ। প্রথম দেখাতেই কেমন করে যে এমন ভালোবেসে ফেললাম জানি না, ইত্যাদি ইত্যাদি। নবাবকে বললাম চিঠিটা ওকে দিবি। বিকেলে নবাব স্কুল থেকে ফিরলে ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে শুনতে চাইলাম, কি হলো, সে কি বলল? কিছুই নাকি বলল না। চিঠিটা নিয়ে পড়তে শুরু করে আবার চট করে পকেটে রেখে দিল। রোজই নবাব ফিরলে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করি, কোনো খবর নাই, জবাব আসে না। ওদিকে ছোট্ট নুরু লক্ষ্য করেছে নবাবের সঙ্গে আমি ফুসুর ফুসুর করছি। সে জেদ ধরল তাকে ব্যাপারটা বলতে হবে। আমার আবার ছোটদের কাছে এসব বলতে মহা আপত্তি, তাতে মান যায়। আমি বলবো না, নুরু শুনবেই। ওর জেদ তো আবার নাম করা, শেষে বলতেই হলো। তখন নুরুর জেদ উঠল, চিঠিতে কি লিখেছি তাও তাকে বলতে হবে। এবার আমি শক্ত হলাম। নুরু বলল, তাহলে ও আম্মুকে বলে দেবে আমি অমুককে চিঠি দিয়েছি। আমি তাও বললাম না, বরং বললাম, আম্মুকে বললে আমি বিষ খাব। ঠেকানো গেল না নুরুকে, বলে দিল। তখন মেজদি কাচ্চা বাচ্চা নিয়ে রয়েছেন আমাদের বাসায়। বাড়িতে কাজের অন্ত নেই। মেজদির বাচ্চারা
একেবারে পিঠোপিঠি। এক বাচ্চার দুধ খাওয়া হলো তো ও বাচ্চার জন্য বোতল তৈরি করো, দুজনকে খাওয়ানো হলো তো তৃতীয় জনের দুধ ভরে রেখে আমি ঘরে এসে লাইজারের বোতল হাতে নিলাম। ডেটল আসেনি তখনও বাজারে। ডিসইনফেক্ট্যান্ট হিসেবে বিষাক্ত লাইজারের চল ছিল, গায়ে লাল হরফে বড় করে লেখা পয়জন। বোতল হাতে নিয়ে দ্বিধা করছি। ভাবিনি নুরু বুঝবে না যে আমি যা বলি তাই করি। হঠাৎ খেয়াল হলো, তাই তো, আমি বলিনি যে বিষ খেয়ে মরব, বলেছি বিষ খাবো। কাজেই খানিকটা খেলেই হলো। বড় জোর দুঢোক খেয়েছিলাম। মনে হলো গলার ভিতর দিয়ে পোড়াতে পোড়াতে গেল জিনিসটা। আগেই দেখে নিয়েছিলাম নবাব এদিক ওদিক আসছে। ওকে বললাম, আমি বিষ খেয়েছি। উদ্দেশ্য, তার প্রতিবিধান হবে। নবাব এক ছুট্টে আম্মুকে আর মেজদিকে খবর দিল। আম্মু দৌড়ে এসে পাখার ডাঁটি কষাতে লাগলেন। বিষ খেলি কেন? ঠাঁই। বিষ খেলি কেন? ঠাঁই। বিষ খেলি কেন? ঠাঁই। মেজদি আমাকে হিচড়ে নিয়ে বারান্দার ধারে উবু করিয়ে বসিয়ে বমি কর, বমি কর, গলায় আঙুল ঢুকিয়ে বমি করাতে লাগলেন। নবাবী বোধহয় দৌড়ে রেলওয়ের এক ডাক্তার সাহেবকে ডেকে আনল। তখন আমরা ফজলুল হক হলের গেট হাউসে থাকি। ক্যাম্পাসের পূর্ব দিকের গেটের পরে রাস্তার ওপারে রেলের ডাক্তাররা থাকতেন। ডাক্তার সাহেব এসে বাঁকা চোখে আমাকে দেখলেন। বমি করানো হচ্ছে দেখে বললেন, ঠিকই আছে, আমার কিছু করার নেই, হাসপাতালে নিয়ে যান। ঘোড়ার গাড়ি এলো। আম্মু তাড়াহুড়া করে পরিষ্কার শাড়ি জড়িয়ে হাঁপাতে হাঁপাতে আমাকে নিয়ে চললেন মেটফোর্ড হাসপাতালে। সেখানে পেট থেকে পাম্প করে সব কিছু বার করা হলো। বিশেষ কিছু আর ছিল না। এক রাত্রি হাসপাতাল বাস করে বাড়ি ফিরে অনেকদিন ঝাল নুল ছাড়া যাও খেতে হয়েছিল। গলার ভিতর দিয়ে অনেকটা পুড়ে গেছিল সত্যি সত্যি। আম্মু শিখিয়ে দিয়েছিলেন, হাসপাতালে কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি যে আম্মুর সঙ্গে রাগ করে বিষ খেয়েছি। কিন্তু জেরা করে ওরা আমার কাছ থেকে বার করে নিয়েছিলেন একজনকে চিঠি লিখেছিলাম বলে, ইত্যাদি ইত্যাদি। হাসপাতাল থেকে এসব কেসে থানায় ডায়েরি করাতে হয় বলে ওরা জেরা করে। খবরের কাগজেও নাকি বেরিয়েছিল বিষপানের কথা। মিটফোর্ডের কোনো ডাক্তারের বোন আমাদের ক্লাসের বড়সড় মেয়ে অন্যদের দিকে চোখ টিপে ভালো মানুষের মতো মুখ করে আমাকে জিজ্ঞাসা করেছিল, হাসপাতালে ভর্তি হয়েছিলে কেন? হাঁ, হায় রে, আমার স্কুল জীবনের প্রেম, তার ফল তো ফুললই না, আলগা ঝক্কি কত। রিনার কিন্তু ক্লাস 9-10 প্রেমেই পাক্কা ফল। তখন পাকিস্তান হয়েছে। আব্বুর এক ভাইয়ের ছেলে আমাদের নজু ভাই এলেন বাড়িতে। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছেন, স্কলারশিপ নিয়ে আমেরিকায় যাবেন। কাগজপত্র তৈরি হচ্ছে। তুমুল হইচই লাগিয়ে দিলেন আমাদের পরিবারে। আমোদে লোক। গান শোনেন, গান করেন, ছবি আঁকেন, কবিতা লেখেন, নাচেন, কি নয়। রিনা সুপ্রীতি ঘোষের গাওয়া তার পছন্দের গান শোনাতে লাগল তাকে। প্রিয়, তোমার খেলা ঘরে খেলার সাথী করো মোরে। দেখা গেল ও গান নজু ভাইয়েরও বারে বারে শুনবার ইচ্ছে। রিনাকে ছবি আঁকা শেখাতে লাগলেন। সেই সময়কায় তাদের দুজনের আঁকা ছবি বাঁধিয়ে রাখা ছিল অনেকদিন আমাদের বাড়িতে। রিনার ছবি আঁকবার হাতও ছিল ভালো। একবার নজু ভাই না রিনা কার যেন জন্মদিনে তিনি এক বাক্স মিষ্টি এনে কোথাও লুকিয়ে রেখেছিলেন, আর স্লিপে কবিতা লিখে নানান জায়গায় রেখে দিলেন। স্লিপের লেখা নির্দেশ অনুযায়ী খুঁজতে খুঁজতে বার করতে হবে মিষ্টির বাক্স। ফজলুল হক হলের গেট হাউসের দোতলা বাসা। উপর নিচ করে খুঁজে খুঁজে আমরা হয়রান। শেষদির তখন বিয়ে হয়ে গেছে, তবু নজু ভাইয়ের চেয়ে ছোট বলে শেষদিও বাক্স খুঁজছেন। খানিক বাদে শেষদি ইশারা করে আমাকে দেখালেন নজু ভাই রিনাকে গাইড করছেন, গোপনে দিশা বলে দিচ্ছেন। তবু আশা না ছেড়ে আমরা প্রাণপণ খুঁজতে লাগলাম। ভাবলাম, ও বুদ্ধু কি আর আমাদের আগে বাক্স খুঁজে পাবে? কিন্তু প্রেম বলে কথা, আমরা প্রায় পেয়ে গেছি। এমন সময় নজু ভাইয়ের ইশারায় রিনা ছুট্টে গিয়ে সিঁড়িঘরের খুপচি থেকে বাক্স বের করে আনল। হতাশ হলেও সব মিলিয়ে মজা মন্দ হয়নি। খেলার অভিনবত্বের সঙ্গে মিশেছিল ওদের প্রেম লীলার রহস্যময় মজা। নজু ভাইকে আমরা সবাই ভালোবেসে ফেলেছিলাম। তবে এবারে রিনাকে আর হিংসা করিনি। ওই সময়
নজু ভাই সৌভাগ্যবতী রিনার ছবি তুলেছিলেন। সেই যে সে তার নিয়ে একখানা, আর পাম্প স্ট্যান্ডের উপরে হাত রেখে ভর দিয়ে। নজু ভাই ভারী মজা করতেন। ফিরনির হাড়ি মুছে খাবার জন্য পাল্লা লাগতো আমাদের বাড়িতে। নবাব, রুনু, লিনু, এনু সবার মধ্যে কামড়াকামড়ি বেঁধে যেত। ডেকচি আর হাতায় লেগে থাকা পায়েসে দুধের ঘন জমে ওঠা অংশ খেতে ভারী সুস্বাদু। আমরাও ছোট থাকতে ও নিয়ে মারামারি করেছি। ছোট তিনটের মধ্যে লাগত ধুন্ধুমার। নজুভাই চোখ পাকিয়ে হাসি হাসি মুখ করে সবটা দেখতেন। আমেরিকা থেকে ফিরে তার মুভি ক্যামেরাতে একটা পুরো নাটক তুললেন। রান্না শুরু হলেই ঘোষণা হয়ে যেত, হাঁড়ি আমি, খুন্তি আমি, ডাব্বু আমি। তাতে একজন তো বাদ পড়েই গেল। নুরুটা ছিল চালাক। ওত পেতে থাকত ডেকচি এনুর, হাতা লেনুর। কাজেই নুরু ছুটে এসে ডেকচির ভিতরে হাত ঢুকিয়ে কাঁচিয়ে পায়েস খেয়ে নিত। এনু জুড়ত চিল্লানি। লিনু হাতা নিয়ে খানিক তফাতে বসে চাটতে শুরু করত। নজু ভাই যেবার ছবি তুললেন, সেবার নুরুর হাত থেকে বাঁচবার জন্য এনু কাঁদতে কাঁদতে ডেকচি নিয়ে তক্তাপোষের তলায় ঢুকে পড়লে শান্তি হয়েছিল। নুরু তখন হাসি হাসি মুখে আঙুলে লেগে থাকা পায়েস চেটে খাচ্ছে। আমরা রিনাদের বাড়িতে বেড়াতে গেলেই নজুভাই ওই ছবিখানার মুভি আমাদের দেখাতেন। হাসতে হাসতে পেটে খিল ধরত।